Assalamu alaikum and good day, dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা পড়ব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। গত ক্লাসে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কনসেপচুয়াল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। গ্লোবালাইজেশন বেসিক্যালি হচ্ছে আমাদেরকে খুব কম্পিটিটিভ একটা স্টেজে নিয়ে এসছে। এটার মধ্যে দুইটা বিষয়, যেমন ধরো ডিস্টেন্স ইফেক্ট এবং টাইম ইফেক্ট। তো দুইটাই হচ্ছে কি খুব র্যাপিডলি কমে গেছে। এক হচ্ছে ডিস্টেন্স ইফেক্ট কমে গেছে ট্রান্সপোর্টেশন টেকনোলজির কারণে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন টেকনোলজি এতটা উন্নত হয়েছে যে ডিস্টেন্স ইফেক্ট সে ধরো আমরা বাংলাদেশ থেকে ইউএসএ তে যাওয়া, ইউএসএ থেকে ইউরোপ যাওয়া, ইউরোপ থেকে এশিয়া বা এই যে কান্ট্রিগুলোতে যাতায়াত এখন খুব একটা ব্যাপার না, অর্থাৎ সহজেই করা যাচ্ছে। শুধু যে মানুষ যাতায়াত করতে পারছে তাই না, পণ্য যাতায়াত করতে পারছে। আর এছাড়া যে বিষয়টা হচ্ছে যে টাইম ইফেক্টটা ট্রিমেন্ডাসলি কমে গেছে। এখন কমিউনিকেশন ইন আ ক্লিক। একটা আমি জার্মানিতে কমিউনিকেশন করব, একটা ক্লিক, আমি যদি একটা ক্লিক, একটা মেইল, দেন কমিউনিকেশন হ্যাপেন্স। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা যদি 40 ইয়ার্স বিফোর বা কিছুটা আগে চিন্তা করি, এগুলো কোয়াইট ইম্পসিবল ছিল। বাট এখন কি, এখন একেবারে ফ্রিকোয়েন্টলি হচ্ছে। লাইক ধরো যে কমিউনিকেশন ইন আ ক্লিক, ইন আ সেকেন্ড। আর এই যে সে মিটিং গুলো, লাইক ধরো আমরা এই যে ক্লাস করছি, বিভিন্ন ধরো ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইট বা সে তোমার বাসায় তুমি, আমি এইখানে একটা লোকেশনে, ডিফারেন্ট লোকেশন থেকে আমরা কমিউনিকেট করে একটা ক্লাস কন্ডাক্ট করছি। তো মিটিং গুলো এভাবে কন্ডাক্ট করা হচ্ছে। তো এমনি বলা হয় যে কোনো অর্গানাইজেশনে বা তোমার কাছে যদি ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি থাকে এবং বেস্ট পিপল থাকে, তাহলে হচ্ছে তুমি ডেফিনেটলি উইনার হবে। লাইক হচ্ছে ইটস আ হ্যাভি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অর্থাৎ এইটা একেবারে খুব সুনির্দিষ্টভাবে অর্গানাইজেশনকে তার লক্ষ্যে পৌঁছিয়ে নিয়ে যাবে। বেস্ট পিপল, বেস্ট এইচআর। তো বেস্ট এইচআর কিভাবে কালেক্ট করতে হবে, সেই বিষয়গুলো, বেস্ট এইচআর আমরা কিভাবে পেতে পারি, সেই বিষয়গুলোই আমরা এইচআরএম এ পড়বো। আর কিভাবে বিষয়গুলো আসলে ধাপে ধাপে এসে সেগুলোই আমরা আলোচনা করছিলাম। সো স্লাইডে বিষয়গুলো সুন্দর করে সাজানো আছে। লেটস বিগিন। মেইনলি এই বিষয়গুলো আমরা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। এই বিষয়গুলো আলোচনা হয়েছিল, গ্লোবালাইজেশন আলোচনা করেছিলাম, টেকনোলজি চেঞ্জেস এর কিছু বিষয় ছিল। এখন দেন পরের ইস্যুগুলো আমরা দেখব। এখানে দেখো এই টপিক পর্যন্ত আমরা কভার করেছিলাম। ওয়েল, এইখানে দেখো টেকনোলজি চেঞ্জেস এর যে বিষয়টা, বেসিক্যালি হচ্ছে যে যখন টেকনোলজি চেঞ্জ হয় তখন যেটা হচ্ছে, এই টেকনোলজি অপারেট করে কারা? এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ টেকনোলজি কিন্তু অটোমেটিক্যালি অপারেট হতে পারে না। সেইটা টেকনোলজি অপারেট করার জন্য এইচআর দরকার। এইচআর কি? ইফিসিয়েন্ট এবং হচ্ছে ইফিসিয়েন্ট লাগবে, অর্থাৎ ট্রেন্ড এইচআর ছাড়া কিন্তু সম্ভব না। তো
টেকনোলজি চেঞ্জেসের যে অ্যাডাপ্টেশন সেটার জন্য কি দরকার, অর্থাৎ ট্রেন্ড এইচআর দরকার, স্কিলড এইচআর দরকার। তো এইখানে দেখো থমাস 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 ফ্রিডম্যান একটা থিওরি দিয়েছে। তিনি গ্লোবালাইজেশনের 3টা ফেজ বর্ণনা করেছে। থমাস ফ্রিডম্যান যেটা বলেছে যে গ্লোবালাইজেশন 1.0 হচ্ছে 1492 থেকে 1800 পর্যন্ত, 1492 থেকে 1800 পর্যন্ত যেই টেনিউরটা ছিল, যেই সময়টা ছিল, সেটাকে তিনি বলেছেন গ্লোবালাইজেশন 1.0 এর ক্ষেত্রে যেটা হচ্ছে এইখানে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি ট্রান্সপোর্টেশন, ড্রাইভেন বাই ট্রান্সপোর্টেশন, অর্থাৎ সেই সময়টাতে স্টিম ইঞ্জিন, আরো রেল এবং হচ্ছে আরো কিছু ট্রান্সপোর্টেশন আবিষ্কার হওয়ার ফলে যেটা হয়েছিল যে ম্যানুফ্যাকচারিং স্টাইল এবং হচ্ছে বিজনেসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এইখানে মূল বিষয় উনি যেটা ফোকাস করেছে যে তখন গ্লোবালাইজেশনটা ছিল কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ একটা কান্ট্রির মধ্যে গ্লোবালাইজেশন হয়েছে, চেঞ্জ হয়েছে। লাইক হচ্ছে যেই সমস্ত ইনভেশন গুলো হয়েছে সেগুলো ইউকে তে হয়েছে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে হয়েছে। তো ইংল্যান্ডে হলে গ্লোবালাইজেশনটা ইংল্যান্ড সারাউন্ডিংস এর মধ্যে হয়েছে। এইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ইংল্যান্ডে গ্লোবালাইজেশন হলো, তখন ওরা কি করলো, ওরা এশিয়ায় চলে আসলো। এশিয়ায় এসে অর্থাৎ ব্রিটিশরা আমাদের দেশে কত 200 বছর ছিল, এইভাবে কি আফ্রিকায় চলে গেল। তো এরা এইভাবে একটা বিষয় হচ্ছে যে ওরা মার্কেটের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। এটাকে থমাস ফ্রিডম্যান যেটা বলেছে গ্লোবালাইজেশন 1.0। এরপরে যেটা হচ্ছে গ্লোবালাইজেশন, এরপরে যখন 1800 থেকে 2000 পর্যন্ত, 1800 থেকে 2000 পর্যন্ত যেটা ছিল হচ্ছে যে উনি বলছে যে গ্লোবালাইজেশন 2.0 এর ক্ষেত্রে যে বিষয়টা ফোকাস করা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে। এখানে গ্লোবালাইজেশন হচ্ছে কোম্পানিজ, অর্থাৎ তখন আর কান্ট্রি বেসিক্যালি যেটা হচ্ছে যে এক কান্ট্রি আরেক কান্ট্রিকে গিয়ে ওইভাবে কলোনি করে বা ওইভাবে নিজেদের প্রোডাক্ট ওই যেটা আগে ছিল 1800 সালের আগে ছিল সেইভাবে আর সম্ভব ছিল না। 1800 পরে যেটা ছিল যে বিভিন্ন দেশে কোম্পানিজ গুলো গিয়ে তাদের ব্যবসা প্রসারিত করেছে, অর্থাৎ কোম্পানিজ গুলো, অর্থাৎ যেমন তো আমরা যদি বলি ইউনিলিভার, নেসলে, বিভিন্ন কোম্পানি সারা বিশ্বে ছড়িয়ে সারা বিশ্বে বিজনেস করছে। এবং এই কোম্পানিগুলো কিন্তু কিছু দেশের, তো তারা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ এই গ্লোবালাইজেশনটা যেটা হচ্ছে এটা হচ্ছে কোম্পানি বেসিস গ্লোবালাইজেশন। তো এই ফেজটাকে এইখানে মূল ড্রাইভেন ছিল হচ্ছে কমিউনিকেশন, কোম্পানি বেসিস কমিউনিকেশন, এটাকে আমরা গ্লোবালাইজেশন 2.0। লাস্ট যেই ফেজটা তিনি বলেছেন গ্লোবালাইজেশন 3.0, এখানে টোটালি অর্থাৎ আফটার মিলেনিয়াম অর্থাৎ 2000 এর পরে আর এখন তো টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 2000 এর পরে যেই বিষয়টা হচ্ছে যে এই এখন টোটাল প্যাটার্নটাই হচ্ছে টেকনোলজি বেস। অর্থাৎ যখন এই কান্ট্রি গ্লোবালাইজেশন ছিল অথবা কোম্পানি গ্লোবালাইজেশন ছিল, তখন যেটা হয়েছে যে আমরা তখন সেই পার্সপেক্টিভে বলতে পারি যে দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, অর্থাৎ পৃথিবী ছোট হয়ে গেছে। এখন যখন কমিউনিকেশন শুরু হলো তখন পৃথিবী ছোট না, টাইনি, অর্থাৎ আরো ক্ষুদ্র হয়ে গেছে। এখন এরপরে যে বিষয়টা হচ্ছে গ্লোবালাইজেশন 3.0 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সে কমিউনিকেশনের ক্ষেত্রে ইন আ ক্লিক, আর ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও দূরত্ব একেবারেই কমে গেছে, খুব দ্রুত যাওয়া, অর্থাৎ এবং হচ্ছে যাওয়ার বিভিন্ন মোড বের হয়েছে। লাইক এয়ার ট্রাভেল করা যায়, ল্যান্ড, কোনো দেশের সাথে যদি কোনো দেশের ল্যান্ড কমিউনিকেশন থাকে তাহলে ওইখানে বাই বাস বাই ট্রেন যাওয়া যাচ্ছে। এবং হচ্ছে যে কোনো ডিসিশন মেকিং এ উইদাউট ডিলে, অর্থাৎ ডিসিশন মেকিং এখন
ইন আ সেকেন্ড হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি প্রিভিয়াসলি চিন্তা করি যে একটা কোম্পানি একটা ডিসিশন নিবে, ডিসিশন নেওয়ার জন্য তার যেটা করতে হবে, তার যে রিজিওনাল অফিসগুলো আছে সেই অফিসগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, সবার অপিনিয়ন নিতে হবে, সবার অপিনিয়ন নিয়ে সেগুলো অ্যানালিসিস করে এরপরে গিয়ে একটা ডিসিশন প্রিপেয়ার করবে। কিন্তু এখন এই যে এতগুলো কাজ করতে অনেক সময় লাগবে নিশ্চয়ই, কিন্তু এখন এতগুলো কাজ করতে অনেক সময় লাগবে মোটেই না। খুব সহজেই কি করা যাচ্ছে, অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কমিউনিকেশন করা যাচ্ছে। তাদের মতামত, তাদের অপিনিয়ন, তাদের রিপোর্ট দ্রুতই নিয়ে আসা যাচ্ছে। তো যখন নিয়ে আসা যায় তখন ডিসিশনও খুব দ্রুত মেক করা যায়। তো এইটা ডিসিশন দ্রুত বা মেক করতে পারলে কিন্তু এক্সিকিউশনও খুব দ্রুত সম্ভব। এটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো দেখো গ্লোবালাইজেশন 3.0 এইখানে ফুয়েলড, অর্থাৎ প্রধান যে বিষয়টা হচ্ছে ইনস্ট্যান্ট কমিউনিকেশন অ্যান্ড দি ইন্টারনেট। ইনস্ট্যান্ট কমিউনিকেশন অ্যান্ড দি ইন্টারনেট, অর্থাৎ ইন আ ক্লিক, ইন আ সেকেন্ড কমিউনিকেশন হচ্ছে। তো ইন আ সেকেন্ড, ইন আ ক্লিক যখন কমিউনিকেশন হচ্ছে তখন আমরা এটাকে কি বলতে পারি, দ্য দ্য ওয়ার্ল্ড ইজ স্মলার। এখন তো তা ওয়ার্ল্ড আর স্মলার নাই, ওয়ার্ল্ড আর রাউন্ড নাই, ওয়ার্ল্ড বিকামস ফ্ল্যাট, ওয়ার্ল্ড বিকাম ফ্ল্যাট, অর্থাৎ পৃথিবী সমতল হয়ে গেছে। পৃথিবী সমতল, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা একটা সমতল হিসাবে চিন্তা করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের গ্লোবালাইজেশন ফেজ গুলো। তো এখন দেখো যে টেকনোলজি তো চেঞ্জ হয়ে গেল। তো টেকনোলজি চেঞ্জের ক্ষেত্রে আরো একটা বিষয় ধরা হয় যে টেকনোলজি এভরি 18 মান্থস, অর্থাৎ প্রতি 18 মাসেই টেকনোলজি কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেই প্যাটার্ন ছিল এখন আফটার 18 মান্থস সেই প্যাটার্ন আর থাকছে না। অর্থাৎ প্রতি 18 মাস পর পরই টেকনোলজি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো তোমরা খুব সহজেই বুঝবে, সে ধরো আমরা যে ব্রাউজারটা ব্যবহার করছি, আমরা যে অ্যাপটা ব্যবহার করছি, সেগুলো কি মডিফাইড হচ্ছে না? অর্থাৎ একটা ফিচার এখন আছে, কি কিছুদিন পরেই কি হচ্ছে আরেকটা ফিচার, অর্থাৎ ইউজার যখন ব্যবহার করতে গিয়ে দেখছে যে আমার এই ফিচারটা লাগবে বা এই ফিচারের জন্য প্রবলেম হচ্ছে, তখন সে অর্গানাইজেশন রিসার্চ করে যখন দেখে যে তার ইউজারের এই সমস্যাগুলো হচ্ছে, তখন তারা ওই প্রবলেম সলিউশন করে নতুন ফিচার আপডেট করে। তো নতুন ফিচার আপডেট করে অর্থাৎ নতুন একটা ভার্সন আমরা পেয়ে যাই। তো এইভাবে টেকনোলজি কিন্তু খুব দ্রুত, খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো এখন টেকনোলজি চেঞ্জ হলে লাইক আমাদের ইমপ্লিকেশন গুলো কি, এইচআর এইচআর কি করতে পারে, ইউজ টেকনোলজি। এইচআর হিউম্যান রিসোর্স কি করতে পারে, টেকনোলজি করতে পারে। আর এইটা কি একটা মোস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন টেকনোলজি ইউজ করে বেস্ট পিপল আমাদের দরকার, তাহলে আমাদের কি করতে হবে, রিক্রুইট করতে হবে। রিক্রুইট মানে হায়ার, অর্থাৎ আমাদের রিক্রুইট করতে হবে। রিক্রুইট মানে লার্জ নাম্বার অফ পিপল, অর্থাৎ অ্যাট্রাক্ট দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছে শুধু তাদেরকে কি করতে হবে, ইনফর্ম করতে হবে যে আমার অর্গানাইজেশনে আমি এই পার্টিকুলার রিকোয়ারমেন্টে পিপল চাচ্ছি। এইটা যদি তারা জানতে না পারে তাহলে তারা আমার অর্গানাইজেশনে অ্যাপ্লাই করবে না। অ্যাপ্লাই না করলে তো বেস্ট এইচআর সম্ভব না। তাহলে এখন টেকনোলজির মাধ্যমে কি করা যায়, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে রিচ করা যাচ্ছে। সর্বোচ্চ লেভেলে আমরা কি করতে পারছি, রিচ করতে পারছি। সবাইকে আমরা ইনফর্ম করতে পারছি যে রিক্রুইট করার জন্য, বা অর্গানাইজেশনের যে রিক্রুটমেন্ট গুলো, অর্থাৎ পোটেনশিয়াল ক্যান্ডিডেট গুলো, এবং হচ্ছে সব প্রান্ত থেকেই কি করা যাচ্ছে, তাদেরকে ইনফর্ম করা যাচ্ছে। এরপরে হচ্ছে তাদেরকে কি করা, ট্রেন করা, ট্রেন এমপ্লয়িজ। অর্থাৎ এমপ্লয়িকে আমরা রিক্রুইট করলাম, হায়ার করলাম। এখন যদি আমরা ইউনিভার্সিটি থেকে হায়ার করি, সো ইউনিভার্সিটিতে একটা ছেলে তো পড়াশোনা শিখেছে, অর্থাৎ টেক্সট বুক বেস তার পড়াশোনা ছিল। তো টেক্সট বুক বেস পড়াশোনা আর অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস কিন্তু সেম না।
অর্গানাইজেশন সেম না। ইউনিভার্সিটি এবং হচ্ছে ওয়ার্ক স্টেশন বোথ আর কোয়াইট ডিফারেন্ট। সো এই ডিফারেন্সিয়েটটা মিটিগেট করার জন্য, এই ডিফারেন্সিয়েশনটা রিমুভ করার জন্য যেটা করতে হবে, তাদেরকে কিছুটা ট্রেন করতে হবে, অর্গানাইজেশন সম্পর্কে তাদেরকে জানাতে হবে, তাদের কাজ সম্পর্কে তাদেরকে জানাতে হবে, এবং হচ্ছে কিছু স্কিল, অর্থাৎ পার্টিকুলারলি জবের জন্য যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে দেয়া যেতে পারে। এরপরে যেটা হচ্ছে যে এমপ্লয়ীদেরকে আমরা কি করতে পারি, মোটিভেট করতে পারি, অর্থাৎ তার অর্গানাইজেশন বেসড অর্গানাইজেশন, এরপরে সে যে তার পজিশন এবং হচ্ছে তাকে ফিনান্সিয়ালি নন ফিনান্সিয়ালি অর্গানাইজেশনে তার বেস্ট আউটপুট দেওয়ার জন্য মোটিভেট করা যেতে পারে। এবং কি করা যেতে পারে, তাকে সে কি রিয়েলি মোটিভেটেড কিনা বা কিরকম কাজ করছে সেটা আমরা মনিটর করতে পারি। এরপরে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা কি করতে পারি, রিসার্চ করতে পারি ফেয়ার কম্পেনসেশন প্যাকেজেস, অর্থাৎ কম্পেনসেশন প্যাকেজ কিরকম রয়েছে। যেহেতু ওয়ার্ল্ড বিকামস ফ্ল্যাট, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি আমার কম্পেনসেশন প্যাকেজ ভালো অফার না করি, তাহলে বেস্ট ট্যালেন্টস কিন্তু আমার কাছে, অর্থাৎ আমার অর্গানাইজেশনে আসবে না। সেটা কি করবে, যারা বেস্ট স্যালারি প্যাকেজ, বেস্ট কম্পেনসেশন প্যাকেজ দিচ্ছে তাদের অর্গানাইজেশনে চলে যাবে। সো আমরা যদি বেস্ট ক্যান্ডিডেট আমাদের অর্গানাইজেশনে নিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অন্যান্য অর্গানাইজেশন গুলো তারা কিভাবে কম্পেনসেট করছে এমপ্লয়ীদেরকে, তারা কিভাবে কম্পেনসেশন দিচ্ছে, সেইটা আমাদেরকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এবং রিসার্চ করে আমাকে কি করতে হবে, একটা ফেয়ার কম্পেনসেশন প্যাকেজ করতে হবে, যার মাধ্যমে কি করতে পারি, আমরা বেস্ট ট্যালেন্ট, বেস্ট ক্যান্ডিডেটদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। এরপরের যে বিষয়টা হচ্ছে কমিউনিকেট থ্রু আউট অর্গানাইজেশন, অর্থাৎ টেকনোলজির মাধ্যমে কি করতে পারি, আমরা এখন কমিউনিকেশন করতে পারবি থ্রু আউট অর্গানাইজেশন, অর্থাৎ ইনসাইড দি অর্গানাইজেশন, আউটসাইড দি অর্গানাইজেশন, বোথ কমিউনিকেশন হ্যাপেন্স। যেমন হচ্ছে যে আমরা মেইলের মাধ্যমে যেভাবে ইনসাইড দি অর্গানাইজেশন কমিউনিকেশন করতে পারবি, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ওয়ার্ক সাইট, অর্থাৎ আমাদের একটা অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন যেটা হচ্ছে যে ঢাকায় হয়, এই অর্গানাইজেশন গুলোর ব্রাঞ্চ চিটাগাং থাকতে পারে, খুলনায় থাকতে পারে, রাজশাহীতে থাকতে পারে, বিভিন্ন ডিভিশনাল এরিয়াতে থাকতে পারে। সো আমরা যেটা করতে পারি যে টেকনোলজির মাধ্যমে আমরা সব জায়গায় থ্রু আউট দি অর্গানাইজেশন কমিউনিকেশন করতে পারি। আবার যেটা হতে পারে যে অর্গানাইজেশন গুলো ঢাকায় রয়েছে, কিন্তু এরা বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে এবং রিজিওনাল অফিস রয়েছে। যদি অফিস থাকে, লাইক ইউরোপে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, কানাডায় থাকতে পারে, ইউএসএ তে থাকতে পারে, জাপানে থাকতে পারে। সো এই কান্ট্রি ওয়াইজ যে অফিসগুলো রয়েছে সেখানেও কি করতে পারি, ইন আ সেকেন্ড, ইন আ ক্লিক কমিউনিকেশন করতে পারি, এবং হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো হচ্ছে সেগুলো আমরা জানাতেও পারি এবং জানতেও পারি। সো এই একটা বিষয় রয়েছে টেকনোলজির ক্ষেত্রে। এই ক্ষেত্রে যে বিষয়গুলো, অর্থাৎ এই কমিউনিকেশন করার জন্য এইচআর কে কি হতে হবে, ফিট হতে হবে, অর্থাৎ টেকনোলজি আপডেটেড হতে হবে। এরপরের যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ইভ্যালুয়েট করতে পারি, ইভ্যালুয়েট এমপ্লয়িজ, ডিসেন্ট্রালাইজ এমপ্লয়িজ, অর্থাৎ একটা বিষয় হচ্ছে যে অর্গানাইজেশনে যারা, সবাই তো আর হেড অফিসে থাকবে না, সবাই তো হোম কান্ট্রি, অর্থাৎ হোম কান্ট্রিতে কাজ করবে না। লাইক এক্সপোর্ট ইম্পোর্ট করলে ইউনিলিভার সারা বিশ্বে বিজনেস করছে, অর্থাৎ সারা বিশ্বে তাদের বিজনেস রয়েছে। তো এখন লাইক আমাদের একটা অর্গানাইজেশনের অফিস যদি ঢাকা হয়, এই অর্গানাইজেশনের ব্রাঞ্চ অফিস চিটাগাং, রাজশাহী, বগুড়া, বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ওয়ার্ক সাইটে কি করছে, এমপ্লয়িরা কাজ করছে, অথবা ফ্যাক্টরি রয়েছে। তো এই যে ফ্যাক্টরিতে থাকাতে তাদের পারফরমেন্স আমরা কি করব, এখন যেটা হচ্ছে যে দূরে দূরে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কাজ করলো আমরা, অর্থাৎ কাজের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করতে পারি।
অর্থাৎ আমাদের যে কাজ দেয়া আছে সেই কাজটা আমরা লাইক হচ্ছে যে একটা মিটিং করবে, মিটিং করলে এখন নট লাইক দ্যাট যে ওইখানে গিয়েই ওই জায়গায় গিয়েই মিটিংটা করতে হবে। এখন কি করতে কি করা যাচ্ছে, লাইক হচ্ছে জুম মিটিং বলা যায়, গুগল মিট আছে, এছাড়াও অন্যান্য মিটিং টুল আছে যেগুলো আমরা কি ভার্চুয়ালি মিটিং করতে পারি। এবং হচ্ছে যে যেই রিপোর্টিং বিষয়গুলো রয়েছে সেগুলো কি করতে পারি টাইম টু টাইম কাজ দিয়ে, এবং কাজের রিপোর্টিংটাও এনশিওর করা যাচ্ছে। কাজের রিপোর্টিংটা যখন এনশিওর করা হয়, আমি ঢাকায় থেকে চিটাগাংয়ের ফ্যাক্টরিতে তাদের সমস্ত কিছু যদি খবর নিতে পারি, তো এইভাবে যেটা হচ্ছে যে তাদের পারফরমেন্স, অর্থাৎ তাদের পারফরমেন্সও কি করা যাচ্ছে, সাথে সাথে ইভ্যালুয়েট করা যাচ্ছে। অর্থাৎ তাদের যে এস্টিমেটেড কাজ যেটা দেয়া হয়েছিল তারা ঠিক টাইমে করতে পেরেছে কিনা, প্রপারলি করতে পেরেছে কিনা, সেটা কি করা গেল, ঢাকা থেকেই জানা গেল, অথবা ঢাকা থেকে অন্যান্য দেশের খবরাখবর নেওয়াও সম্ভব। এইভাবে আমরা ডিসেন্ট্রালাইজ এমপ্লয়িজ যারা রয়েছে তাদের পারফরমেন্সও ইভ্যালুয়েট করতে পারি। খুব মজার একটা বিষয়। দেন দেখো ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়ার্কফোর্স, অর্থাৎ এখন যে আমাদের অর্গানাইজেশনে এইচআর যারা কাজ করছে, অর্থাৎ বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ 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 এশিয়ান, কেউ আমেরিকান, কেউ ইউরোপিয়ান, এটা তো গেল কান্ট্রি কান্ট্রি বা রিজিয়ন বেস, কেউ আফ্রিকান, এইরকম ব্যাপার আছে। এরপরে দেয়ার কালচার, দেয়ার অলসো কালচারালি ডিফারেন্ট, অর্থাৎ আফ্রিকা থেকে যারা এসছে তাদের কালচার একরকম, এশিয়া থেকে যারা এসছে তাদের কালচার একরকম, আমেরিকা থেকে যারা এসছে তাদের কালচার একরকম। তো এবং কালচার তাদের তাদের যে রিলিজিয়ন সেটাও ডিফারেন্ট, বিভিন্ন রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বিভিন্ন বিলিভ, বিভিন্ন অপিনিয়ন, বিভিন্ন পারসেপশনের পিপলরা কি করছে, এক জায়গায় কাজ করছে ইন আ সিঙ্গেল অর্গানাইজেশন, অর্থাৎ একটা পার্টিকুলার অর্গানাইজেশনে কাজ করছে। তো এই যে ওয়ার্কফোর্স গুলো এটা হচ্ছে ডাইভার্সিফাইড, লাইক এখন ইউনিলিভার বা নেসলে বা অন্যান্য অন্যান্য যে অর্গান এমএনসি গুলো দেখতে পাচ্ছি, সেখানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের পিপলরা কি করছে, জব করছে। তো এইটা একদিক দিয়ে যেমন অপরচুনিটি, আরেক দিক থেকে চ্যালেঞ্জ, অর্থাৎ আমরা বিভিন্ন কান্ট্রির ট্যালেন্টদেরকে এক করে তাদের কাছ থেকে বেস্ট আউটপুট নিয়ে, অর্থাৎ মার্কেটে আমরা কি করতে পারি, কম্পিটিটিভ এজ, অর্থাৎ কম্পিটিটিভ একটা ডাইমেনশন ক্রিয়েট করতে পারি। ইটস অ্যান হ্যাভি ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর দি অর্গানাইজেশন। সো এইটা এইটা যে যেভাবে অপরচুনিটি, সেই একইভাবে হচ্ছে চ্যালেঞ্জ ক্রিয়েট করছে। চ্যালেঞ্জ কিভাবে, এই ডাইভার্স গ্রুপ অফ পিপল, আমি একটু পেনটা নিয়ে নিই, অর্থাৎ এই যে ডাইভার্স ওয়ার্কফোর্স যখন একসাথে কাজ করছে, তখন বিভিন্ন ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে। এক একজনের চাওয়া এক এক রকম, এক একজনের ওয়ার্কিং নেচার এক এক রকম। সো এইগুলোকে অর্গানাইজেশন যখন একটা প্যাটার্নে, অর্থাৎ একটা প্যাটার্নে নিয়ে আসতে চায়, তখন টাফ, তখন এটা টাফ। তো এই যে টাফটা, এইটা কিভাবে মিটিগেট করা যায়, সেটা একটা চ্যালেঞ্জ। দ্য চ্যালেঞ্জ ইজ টু মেক দি অর্গানাইজেশন মোর অ্যাকোমোডেটিং, অর্থাৎ এদেরকে অ্যাকোমোডেট করা, ডাইভার্স গ্রুপ অফ পিপল, বিভিন্ন ডাইভার্স গ্রুপ অফ পিপলকে কি করতে হবে, অর্গানাইজেশনে অ্যাকোমোডেট করতে পারবে, অ্যাকোমোডেট করতে হবে, যেন তারা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা আমরা তখনই অ্যাচিভ করতে পারবো যখন তারা অ্যাকোমোডেট হয়ে অর্গানাইজেশনের জন্য কাজ করবে। তো এখন এই ক্ষেত্রে অর্গানাইজেশনকে যে বিষয়গুলো খেয়াল করে, টুডেজ ওয়ার্কার্স ওয়ান্ট আ হেলদি হেলদি ওয়ার্ক লাইফ, ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স, অর্থাৎ কাজ এবং জীবনের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। এখন যারা স্টাফ আছে, এমপ্লয়ি আছে, তাদের ম্যাক্সিমামের চাওয়া হচ্ছে কি করতে হবে, জব এবং লাইফ দুইটাই থাকতে হবে। শুধু শুধু যে জব করবে, শুধু যে অর্গানাইজেশন, এরকম না বিষয়টা, আবার শুধু যে লাইফ, এরকম না, এটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে।
যেমন এখানে অর্গানাইজেশন গুলো যেই কাজগুলো করতে পারে যে তারা হচ্ছে যে কোনো সময় কাজ করতে পারে, স্পেশালি এমএনসি গুলো, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো কি করতে পারে, এই ওয়ার্ক টাইম ফ্লেক্সিবিলিটি এবং অলমোস্ট অর্থাৎ ওয়ার্ক টাইম ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে ওয়ার্ক প্লেস ফ্লেক্সিবিলিটি, যে কোনো সময় কাজ করতে পারে। বলেছি ডাইভার্স গ্রুপ অফ পিপলের নেচার ডিফারেন্ট, কেউ দিনে কাজ করতে পছন্দ করে, কেউ রাতে কাজ করতে পছন্দ করে, কেউ সকালে কাজ করতে পছন্দ করে, কেউ বিকালে কাজ করতে পছন্দ করে। সো এই যে ওয়ার্কিং নেচার, তো এই ওয়ার্কিং নেচার ডিফারেন্ট হওয়ার কারণে ওয়ার্ক এনি টাইম ক্যান ওয়ার্ক। অর্গানাইজেশন কি করলো, আচ্ছা ঠিক আছে, হিউম্যান রিসোর্স অর্থাৎ এইচআর যখন চাচ্ছে যে কোনো সময় কাজ করতে, ঠিক আছে কাজ করুক, যে কোনো সময় কাজ করুক, ফ্লেক্সিবল করে ফেললো। এবং হচ্ছে যে কোনো জায়গায় ওই যে আমরা যে চিন্তা করেছিলাম অর্গানাইজেশন মানে জব মানেই হচ্ছে একটা অফিস, একটা চেয়ার, একটা টেবিল, একটা কম্পিউটার থাকবে। সো এই যে ট্রেডিশনাল কনসেপ্ট এখন সেটা তো আছেই অর্গানাইজেশন, কিন্তু যেটা হচ্ছে এখন কি করে ফেলেছে যে ওয়ার্ক প্লেস ডিসেন্ট্রালাইজ, যে কোনো জায়গায় কাজ করতে পারে, টাইম ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে অর্গানাইজেশন দেখলো আমরা যদি এইভাবে করাই সেখানে আমাদের কস্টেরও একটা ব্যাপার আছে, অর্থাৎ কষ্ট কমে যাচ্ছে। তাহলে কি করলো যে ওয়ার্ক প্লেস ডিসেন্ট্রালাইজ করে দিল। ঠিক আছে, আপনি বাসায় কাজ করবেন করেন, আমার যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট এবং কাজ অনুযায়ী যদি কাজ কমপ্লিট হয় সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, অর্গানাইজেশনের কোনো আপত্তি নেই। আপনি বাসায় থেকে করেন, আপনি ট্রাভেল করতে করতে করেন, যেখানে থাকেন কাজ কমপ্লিট হলেই হলো, অর্থাৎ ওয়ার্ক প্লেস ফ্লেক্সিবিলিটি। এরপরে সো এই ক্ষেত্রে এমপ্লয়িরা অনেক হ্যাপি, তারা বাসা থেকে কাজ করতে পারছে। তো এইটা যেটা হয় যে ট্রেডিশনালি অফিস কি ছিল, অফিস 8 আওয়ার্স করে পার ডে 8 আওয়ার্স, 5 ডে ইন আ উইক, তাহলে কি 40 আওয়ার 40 আওয়ার্স পার উইক হচ্ছে ওয়ার্ক হচ্ছে কি 40 আওয়ার্স। তো এই 40 আওয়ার্স যখন এই ফ্লেক্সিবিলিটি গুলো এনশিওর করে তখন চাইলে অর্গানাইজেশন স্টাফদের কাছ থেকে মোর দেন 40 আওয়ার্স, অর্থাৎ তাকে কাজ দিয়ে রাখলেও সে তার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী দেখা যায় 40 ঘন্টার বেশি কাজ করছে কিন্তু কোনো কমপ্লেন করছে না। বাট যদি তাকে অফিসে আসতে হতো সে কিন্তু অফিস টাইম মেনটেন করতো, 8 আওয়ার্স পার ডে 8 আওয়ার্স 40 আওয়ার্স কাজ করতো, কাজ হোক আর না হোক, অর্থাৎ কোনো সে টাইমটা খেয়াল করতো, কাজটা ওইভাবে খেয়াল করতো না। আরেকটা সিগনিফিকেন্ট চেঞ্জ এখন হয়ে গেছে সেটা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম পরিবার হচ্ছে যে যেহেতু লিভিং কস্ট এবং ওয়ার্ল্ডের স্ট্রাকচার এবং লাক্সারিয়াস, অর্থাৎ মানুষ এখন খুব খুব কি একটু একটু লাইফ সম্পর্কে অনেক কনসিয়াস, সবাই এখন খুব ভালো থাকতে চাচ্ছে, সবাই এখন খুব ভালো থাকতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেই ভালো থাকার বিষয়, ভালো থাকতে অবশ্যই টাকা লাগবে। তাহলে আগে একটা সময় ছিল তখন যখন হচ্ছে একটা ফ্যামিলিতে একজন ওয়েজ আর্নার ছিল, একজন ইনকাম করত। এখন একটা ফ্যামিলিতে তো একজন ইনকাম করেই না, অনেকে ইনকাম করে, তার মধ্যে হচ্ছে যে একটা ফ্যামিলি দুইজনের দুইজনই ইনকাম করে, অর্থাৎ এখন ম্যাক্সিমাম হচ্ছে ডুয়েল ইনকাম হাউস হোল্ড, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, চিলড্রেন। আগে ছিল হাজব্যান্ড জব করতো এবং হচ্ছে যে কনসেপ্টটা ছিল ওয়াইফ ফ্যামিলি মেনটেন করতো, তো এইভাবে ফ্যামিলি অপারেট হতো। তো এখন যেটা হচ্ছে হাজব্যান্ডও জব করছে, তো হাজব্যান্ড একা জব করে তারা যে যেই লাইফ লিড করতে চাচ্ছে, যেই কমফোর্টেবল লাইফ লিড করতে চাচ্ছে সেটা অনেক ক্ষেত্রে পসিবল না। তো সেই জন্য অথবা যে কোনো কারণে যে ডুয়েল ইনকাম, হাজব্যান্ডও জব করছে ওয়াইফও জব করছে, তো দুইজন জব করলে বেসিক্যালি ডিমান্ড, অর্থাৎ ওয়ার্ল্ডের ডিমান্ড এবং হচ্ছে ম্যাক্সিমাম পরিবার, আর এখন তো পরিবার ছোট ছোট পরিবারে ভাগ হয়ে গেছে। সো তো সবাই কি করছে, এই যে ডুয়েল ইনকামে মনোযোগী, অর্থাৎ সবাই কি করছে যে প্রতিটা ফ্যামিলিতে হাজব্যান্ডের প্রত্যেকেই ইনকাম করছে, ডুয়েল ইনকাম ফ্যামিলি এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে মেইনলি হচ্ছে যে
এইচআর অর্থাৎ বেস্ট এইচআর যখন আমি অর্গানাইজেশন নিয়ে 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 যাই, তাকে একটা বিষয় হচ্ছে রিটেইন করতে হবে, তাকে ধরে রাখতে হবে। তাকে যদি আমি প্রপারলি সাপোর্ট না দেই তাহলে কিন্তু এইচআর থাকতে চাইবে না। আমি মেশিন কিনে আনলাম বা টেকনোলজি কিনে আনলাম, টেকনোলজিকে তার কিন্তু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নেই, এইচআর কিন্তু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। সো তাকে ধরে রাখতে হলে কিন্তু আমাকে তার যে চিন্তা ভাবনা চাওয়া পাওয়া সেগুলোকে দেখতে হবে। সো এই যে এখানে একটা রিজন দেয়া আছে যে কেন অর্গানাইজেশন ছেড়ে যায়, এটা এটা হচ্ছে ল্যাক অফ ওয়ার্ক শিডিউল ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ ওয়ার্ক শিডিউল ট্রেডিশনাল, একটা নির্দিষ্ট টাইম, এই ট্রেডিশনাল হওয়ার কারণে কি করে অনেকে এইভাবে কাজ করতে চায় না, অনেকে যেটা হচ্ছে ছেড়ে যায়। ফ্লেক্সিবল আর ওয়ার্ক শিডিউল যদি ফ্লেক্সিবল হয় সেক্ষেত্রে তারা কমফোর্টেবল ফিল করে। ওয়েল, এরপরে যেই বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে অ্যাট এ গ্লেন্স আমরা এইচআরএম ইজ এ সাবসেট অফ ম্যানেজমেন্ট, সাবসেট। এখানে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত কিছুই রয়েছে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এগুলো তো মেইনলি করতে হবে। তো এখানে আমরা যেটা হচ্ছে পাঁচটা গোল দেখব। সেটা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট যেই গোলটা হচ্ছে সেটা হলো যে অ্যাটাক করা, এমপ্লয়ীদেরকে অ্যাটাক করা। আমরা এমপ্লয়ীদেরকে কি করব, অর্থাৎ আমার অর্গানাইজেশন বেস্ট অর্গানাইজেশন, এবং এইখানে যদি সে তার কেরিয়ার, সে তার জব শুরু করে, সে তার কেরিয়ারে অনেক ভালো করতে হবে, ভালো করতে পারবে। তো সেই অনুযায়ী অর্থাৎ এবং কম্পেনসেশন প্যাকেজ এবং বিভিন্ন বেনিফিটস, এই জিনিসগুলো দিয়ে কি করতে হবে, এমপ্লয়ীকে অ্যাট্রাক করতে হবে, অর্থাৎ অ্যাট্রাক্ট এমপ্লয়িজ। এরপরে যেটা হচ্ছে যে অ্যাট্রাক করার পর এমপ্লয়িরা যখন আমার অর্গানাইজেশনে আসতে চাইবে, তারা সিভি ড্রপ করবে, তখন তাদেরকে কি করতে হবে, আমরা কি করতে পারি, তাদেরকে হায়ার করতে পারি। হায়ার করে দেওয়া, যখন আমরা বেস্ট পিপল হায়ার করলাম তখন তাদেরকে কাজের উপযোগী করার জন্য কি করতে পারি, ট্রেন করতে পারি। এরপরে তাদেরকে আমরা কি করতে পারি, মোটিভেট করতে পারি। এবং লাস্ট যেটা হচ্ছে তাদেরকে ধরে রাখতে হবে, বেস্ট পিপল ধরে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, এইচআর পলিসি প্রিপেয়ার করতে হবে, যেন আমাদের অর্গানাইজেশনে এমপ্লয়িগুলোকে ধরে রাখতে পারি। সো এই সমস্ত বিষয়গুলোর কারণেই কি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই কি এইচআরএম কে আলাদা একটা ডিসিপ্লিন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্ডিভিজুয়ালি একটা ডিসিপ্লিন। অর্থাৎ আমরা এইচআর অন্য অন্য যে কোনো বিষয়, যে কোনো কিছু করতে গেলেই, অর্গানাইজেশনকে বিল্ড করতে গেলে এইচআর লাগবে। এইচআর কে যদি প্রপারলি অ্যাট্রাক্ট না করা যায়, হায়ার না করা যায়, ট্রেন না করা যায়, তাহলে কিন্তু অর্গানাইজেশন দাঁড়াবে না। সো এইচআরএম কিন্তু সবকিছু মিলিয়ে ডিমান্ডই করছে এটা আলাদা একটা ডিসিপ্লিন এবং আলাদা একটা পার্ট হওয়ার জন্য। সো এখন আমরা যেটা দেখব যে এইচআরএম এর পরিচয়, এইচআরএম এর ডেফিনেশনটা আমরা জেনে নিব। দেখো আমি বাংলায় এখানে একটা ডেফিনেশন দিয়েছি। বাংলা যে ডেফিনেশনটা দেয়া আছে সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি প্রতিষ্ঠানের জনবলের দক্ষ ব্যবস্থাপনা। ওয়ার্কফোর্স, জনবল কি, ওয়ার্কফোর্সের দক্ষ ব্যবস্থাপনা, স্কিল ম্যানেজমেন্ট, একটি কৌশলগত উপায় যাতে তারা ব্যবসাটিকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে, কি করতে পারে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্জন করতে পারে, অ্যাচিভ করতে পারে, ব্যবসাকে কি করতে পারে, কম্পিটিটিভ একটা স্টেজে নিয়ে যেতে পারে। এটা সবচেয়ে বেশি পারে কে, এইচআর, হিউম্যান রিসোর্স। আর ওয়ার্ল্ড এখন ফ্লাড, আমি আমার ব্যবসাকে যদি আমি টিকিয়ে রাখতে চাই, আমার ব্যবসাকে যদি আমি সামনে নেক্সট ইয়ারগুলোতে দেখতে চাই, তাহলে আমাকে ডেফিনেটলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আসতে হবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, যেটা অন্য অর্গানাইজেশনের নেই। এইটা সে মেশিন যারাই ম্যানুফ্যাকচারিং করছে, অর্থাৎ একটা রিজিয়নে জার্মান থেকে হোক
চাইনিজ মেশিন হোক, কি করতে পারে, অ্যাফোর্ড করতে পারে। এটা কি ম্যাটার হচ্ছে মানির ম্যাটার, মানি থাকলে মেশিন অ্যাফোর্ড করা সম্ভব, সেম মেশিন সেম টেকনোলজি সব কিন্তু নিয়ে আসা সম্ভব। কিন্তু পিপল কিন্তু কম্পেনসেট করা, সব পিপল যে ট্যালেন্ট, ট্যালেন্ট সেম ট্যালেন্ট বা ট্যালেন্টের অল্টারনেটিভ অল্টারনেটিভ ট্যালেন্টটা কিন্তু অর্থাৎ পিপলটা কিন্তু মোর কম্পিটিটিভ, মোস্ট কম্পিটিটিভ। এটা ওইভাবে কম্পেনসেট, অর্থাৎ একই রকম মেশিন নিয়ে আসলাম, একই রকম মানুষ, এটা ইটস টাফ। আচ্ছা, এখন যেটা দেখবো আমরা হচ্ছে যে ডেভিড ডিসেনজো এন্ড স্টিফেন পি রবিন্সের একটা সংজ্ঞা বা ওনারা হিউম্যান রিসোর্স সম্পর্কে বলেছেন। তোমরা একটা কাজ করতে পারো, ডেভিড ডিসেনজো এবং স্টিফেন পি রবিন্সের ফান্ডামেন্টালস অফ এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বইটা তোমরা পড়তে পারো। এখানে কিন্তু হিউম্যান রিসোর্স সম্পর্কে খুব ভালো করে লেখা আছে। এই বইটা তোমরা তোমাদের রেফারেন্স বই হিসাবে পড়তে পারো। তো তিনি 4 অ্যাক্টিভিটিস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ মেড অফ 4 অ্যাক্টিভিটিস, 4টা অ্যাক্টিভিটিস এর কথা বলেছেন। 4টা অ্যাক্টিভিটিস এর মধ্যে কি ফার্স্ট যেটা বলেছেন এটা হচ্ছে স্টাফিং। এরপরে যেটা বলেছেন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এরপরে যেটা বলেছেন আমরা যখন স্টাফিং করব, এরপরে তাদেরকে কি করতে হবে, ট্রেন করতে হবে এবং কি করতে হবে, ডেভেলপ করতে হবে। দেন তাদেরকে কি করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, ফাইন্যান্সিয়ালি হোক নন ফাইন্যান্সিয়ালি হোক, এবং তাকে কি করতে হবে, টু সাম আপ মেইনটেনেন্স করতে হবে, তাদেরকে ধরে রাখতে হবে। তো এইটা ছিল হচ্ছে এটা এসপি রবিন্সের এবং হচ্ছে ডিসেনজো এবং রবিন্সের বলা কথা। এবং আমরা গ্রে ডেসলার, যেটা ওনার বইটাও পড়তে পারো, যেটা গ্রে ডেসলারের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো এমন কতগুলো রীতিনীতি যা তুমি তোমার মানুষ বা কর্মীর বিভিন্ন দিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হিসাবে চিহ্নিত করো। অর্থাৎ এটা হচ্ছে তারা কি বলছে, কর্মীর জন্য ব্যবস্থাপনার বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন পলিসি, বিভিন্ন অর্থাৎ বিভিন্ন রুলস রেগুলেশন, অর্থাৎ এই যে আমরা যেগুলো করতে চাচ্ছি, স্টাফিং করতে চাচ্ছি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, এগুলো কতগুলো রীতিনীতি, এগুলো যেগুলো ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হিসাবে চিহ্নিত করা হয়। এই ছিল ওনাদের সংজ্ঞা। তাহলে টু সাম আপ আমরা কি করলাম, এইচআরএম সম্পর্কে মোটামুটি ভালো একটা কনসেপ্ট। আই হোপ যে তোমরা খুব ভালোভাবে এইচআরএমটা বুঝতে পেরেছো। সো আজকে আমরা এই পর্যন্তই করব। আর এইচআরএম সম্পর্কে আই হোপ যে তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে কমেন্ট বারে কোশ্চেন করে আমাকে জানাবে। আর দেন হচ্ছে যে এই কোর্সটা পড়াশোনা করো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাভ আ গুড টাইম। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আল্লাহ হাফেজ।